হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনার সবাই স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব নিউরাল নেটওয়ার্কের আরএনএন আর্কিটেকচার। তো এর আগে লেকচার ভিডিওতে আমরা আরএনএন নিয়ে ডিটেলস আলোচনা করেছি, তো সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে দিব। যারা দেখেননি তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে আসবেন, তাহলে আরএনএন নিয়ে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো আরএনএন হচ্ছে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক, তাই না? এটা আমরা জানি। তো এই আরএনএন এর আর্কিটেকচারটা হচ্ছে মেনলি এইরকম। এটা হচ্ছে তার আর্কিটেকচার। আমরা একটা ইনপুট দিই, এটা হচ্ছে হিডেন লেয়ার, এটা হচ্ছে আমাদের আউটপুট লেয়ার। ইনপুট দেওয়ার পর হিডেন লেয়ারে কী হয়, আমাদের যে মেমোরি মানে যে ইনফরমেশনটা সেটা মেমোরিতে সেভ হয়ে থাকে, তাই না? এটা তো আমরা আগে ভিডিও দেখে আসছি। তো এটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে আমি বলছিলাম আগের ভিডিওতে, যে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কটা হচ্ছে টাইম সিরিজ অনুযায়ী কাজ করে বা সিকোয়েন্সিয়াল ট্রেনে কাজ করে। তো এখন দেখেন সেটা কীভাবে কাজ করে। সাপোজ আমি এখানে একটা প্রথম ইনপুট দিলাম, দেওয়ার পর সেটা হিডেন লেয়ারে যেয়ে তার ইনফরমেশনটা সেভ করে রাখলো। এরপর বেস করে কী হলো, সে একটা আউটপুট দিল। ক্লিয়ার? এরপর কী হবে, আমি যখন আবার সেকেন্ড টাইম কোনো একটা ইনপুট দিব, সেটা কী হবে, আমাদের এখানে আসবে হিডেন লেয়ারে। দেখেন হিডেন লেয়ারে কিন্তু আগের থেকে আবার এখান থেকে একটা ইনপুট এখানে আসছে। অর্থাৎ আমি কি বলছিলাম, যে আগের লেয়ারের আউটপুটের যে মানটা, সেটা পরবর্তী মানে প্রিভিয়াস লেয়ারের আউটপুটের মানটা নেক্সট লেভেলের আউটপুটের সঙ্গে অ্যাড হবে, তাই না? তাহলে দেখেন এখান থেকে একটা ইনপুট গেছে, আবার আগে যে মেমোরিটা সেভ ছিল, আগে যে ইনফরমেশনটা এখানে সেভ করা ছিল, সেটা এখানে এসে যুক্ত হচ্ছে। এই দুটো মার্জ হয়ে তখন একটা আমাদের কী করবে, একটা আউটপুট দিবে। আবার সিমিলার যখন আমরা থার্ড নাম্বার ইনপুট দিব, তখন কী হবে, এখান থেকে ইনপুট তো দিলামই, আবার দেখেন প্রিভিয়াস যে ইনপুট আমাদের হিডেন লেয়ার ছিল, সেখানে একটা মেমোরিতে একটা ইনফরমেশন সেভ ছিল, সেই ইনফরমেশনটা আবার এখানে আসবে। দেন এই দুইটা ইনফরমেশন বা ইনপুট মার্জ হয়ে আমাদেরকে একটা আউটপুট দেবে। এরকমভাবে সিকোয়েন্স অনুযায়ী আরএনএন নিউরাল নেটওয়ার্ক কাজ করে থাকে। তো এই যে আরএনএন নিউরাল নেটওয়ার্কের যে আর্কিটেকচারটা আমরা দেখলাম, এটা তো বেসিক আর্কিটেকচার। বাট আমাদেরকে অনেক সময় হয় কি, যে একটা স্পেসিফিক ইয়ের জন্য কাজ করতে হয়, মানে লুপের জন্য। এটা তো লুপ আকারে চলছে, এটার পরে এটা, এটার পরে এটা, এরকমভাবে চলতেছে। বাট আমি যদি চাই স্পেসিফিকভাবে এটার জন্য কাজ করতে, তখন আমাদের কী করতে হবে, তখন আমাদের আনফোল্ডিং নিউরাল নেটওয়ার্ক মানে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কটা অ্যাপ্লাই করতে হবে। সেটা কীরকম, যে আমাদেরকে এটাকে ভেঙে ভেঙে স্টেপ বাই স্টেপ দেখাতে হবে। সেটা কীরকম, দেখেন এখানে আমি ড্র করে রেখেছি, একটু দূরে জুম করে দেখাই। হ্যাঁ, এটা হচ্ছে আনফোল্ডিং নিউরাল নেটওয়ার্ক। জাস্ট আমরা এইটাকে এখানে একটু ভেঙে লিখেছি। সেটা কীরকম, এই যে আমাদের আউটপুট, এটা হচ্ছে আমাদের হিডেন লেয়ার। সাপোজ আমাদের এখানে ইনপুট হচ্ছে ABC। এই যে ইনপুটটা এই সাইড থেকে আসবে, সেটা হচ্ছে WHH, বা এখান থেকে যেই হিডেন লেয়ার থেকে সেকেন্ড হিডেন লেয়ারে যে ইনপুটটা আসবে, সেটা হচ্ছে WHH। এখানে যে ইনপুটটা যাচ্ছে, সেটা হচ্ছে WXH। আর এই যেখানে আউটপুট, এখানে হচ্ছে WHY। ঠিক আছে? এই যে WHH, WHY, WXH বা X1, X2, X3, এগুলোর মান কিন্তু আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে। চিন্তার কোনো কারণ নেই। আমরা এখান থেকে একটা এক্সাম্পল দেখব, যে আনফোল্ডেড নিউরাল নেটওয়ার্ক থেকে কী টাইপের কোশ্চেন আসতে পারে, বা আমরা সেটাকে কীভাবে সলভ করতে পারি, এটা দেখব। তো সেই সলভ করার আগে আমার কিছু সূত্র জানতে হবে। সূত্রগুলো হচ্ছে এই যে এইচটির জন্য হচ্ছে tan H WHH ইন্টু HT মাইনাস 1 প্লাস WXH ইন্টু XT প্লাস B, অর্থাৎ বায়াস। আর আমরা যখন আউটপুট লেয়ারের জন্য ক্যালকুলেশন করবো, তখন আমাদের YT আসবে, এবং সফট ম্যাক্স WHY ইন্টু WHT প্লাস B। সূত্র আমি সূত্রগুলো দেখিয়ে দিচ্ছি, তাতে আপনার ম্যাথটা করতে ইজি হয়। আপনারা খাতায় নোট করে নেবেন, তাহলে আপনার জিনিসটা বুঝতে ইজি হবে। এই যে tan H আর সফট ম্যাক্স, এটাকে আমরা কীভাবে ক্যালকুলেশন করবো, তাই না? tan H এর ফর্মুলা হচ্ছে e⁻x মাইনাস e⁻−x ডিভাইড বাই e⁻x প্লাস e⁻−x। এটা হচ্ছে tan H এর সূত্র। এখানে যে মানটা আসবে, তারপরে এই tan H অ্যাপ্লাই করতে হবে মানটাকে। এরপরে কি সফট ম্যাক্সের ফর্মুলা কি, এই সফট ম্যাক্স আমাদের আউটপুটের জন্য লাগবে। সফট ম্যাক্সের ফর্মুলা হচ্ছে e⁻x ডিভাইড বাই সামেশন অফ e⁻x। এটা হচ্ছে সূত্র। তা আসেন আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে পারবো যে আমাদের আনফোল্ডিং নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে কীভাবে ম্যাথ আসতে পারে, বা কোশ্চেন প্যাটার্ন কেমন হতে পারে, বা সেটাকে আমরা কীভাবে সলভ করতে পারি স্টেপ বাই স্টেপ। তো এই যেখানে একটা এক্সাম্পল দেওয়া আছে আনফোল্ডিং নিউরাল নেটওয়ার্কের। এখানে হচ্ছে 4টা ইনপুট, AI, ML, DL আর NLP, তাই না? এই 4টা ইনপুটের জন্য দেখেন এই মানগুলো দেওয়া আছে 1 0 0 0 0 1 0 0 0 0 1 0 0 0 0 1, এই মানগুলো দেওয়া আছে। এবং এগুলো হচ্ছে আমাদের একটা ইনপুট, XT1, XT2, XT3, XT4, 4টা ইনপুট, তাই না? আবার দেখেন এখানে কি আছে, WHH 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 এর মান করে পাবো, আর কোশ্চেনে দেওয়া আছে এটা, এই যে মানগুলো, ঠিক আছে, ম্যাট্রিক্স ফর্মেটে দেওয়া আছে।
WX1H1 মানে WXH আর কি, মেনলি WXH-এর মানও দেখেন এখানে দেওয়া আছে, মানে এটা তো 1 2 3 4 এভাবে 1 2 আসছে, বাকি তো সেম, তাই না? WXH-এর মান এখানে দেওয়া আছে। WHY আউটপুটের জন্য এটার মানও এখানে দেখেন দেওয়া আছে। আর ওয়াইটি তো আমরা ক্যালকুলেশন করবো, ফর্মুলা আমরা জানি, ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। আর দেখেন বায়াসের মানও আমাদের দেওয়া আছে, আমরা যে সূত্র দেখছিলাম সেই সূত্র অনুযায়ী এখন মান বসাবো এবং ক্যালকুলেশন করব। ম্যাথগুলো খুবই ইজি বাট একটু লেন্দি, কারণ একই ক্যালকুলেশন বারবার করা লাগে। তা আমরা সূত্র দেখলাম কার কার জন্য, ওয়াইটির জন্য আর এইচটির জন্য, তাই না? প্রথমে হচ্ছে হিডেন লেয়ারের জন্য ক্যালকুলেশন করে পরে আমরা আউটপুট ক্যালকুলেশন করব। ইনপুটের উপর বেস করে আমরা হিডেন লেয়ার এখন ক্যালকুলেশন করছি ফার্স্ট স্টেপে। তো দেখেন আমরা ফার্স্টে হিডেন লেয়ারের জন্য ক্যালকুলেশন করছি, সেই জন্য হচ্ছে হিডেন লেয়ার 1। এরপর সূত্রটা লিখে নিয়েছে tan h WHH ইন্টু H0 প্লাস WXH ইন্টু X1 প্লাস B। এখন হচ্ছে আপনাদের মনে আসতে পারে যে H0 আর X1 কোথা থেকে আসলো, কারণ আমরা ফর্মুলা দেখে আসছি হচ্ছে এইটা WSH HT-1 প্লাস WXH ইন্টু XT প্লাস B, তাই না? তো এই যে HT-1 আর XT-র জায়গায় 1 কেন হলো? কারণ আমরা এখানে প্রথম যেই ইয়েটা সেটার জন্য ক্যালকুলেশন করছি, এটা হচ্ছে আমাদের 1, তাই না? হিডেন লেয়ার 1, তো এই জন্য হচ্ছে আমাদের এখানে XT এটা হচ্ছে 1, আর এখানে আমাদের ইনিশিয়াল অবস্থায় হচ্ছে এটাকে আমরা অবশ্যই 0 ধরে নেব, কারণ দেখেন এখান থেকে ইনিশিয়ালি যাচ্ছে, এই জন্য হচ্ছে এখানে HT এর মানটা 0 হবে, এই 0 হবে HT-1 এর মানটা, ঠিক আছে? আর এখানে X1 কেন হলো? কারণ এটা আমাদের প্রথম ইনপুট, এই যে প্রথম ইনপুট, সেই জন্য। ক্লিয়ার? এই যে এটা লিখে দিয়েছি, দ্য ইনিশিয়াল হিডেন স্টেট ইজ সেট টু 0, এটা কিন্তু ফিক্স, অর্থাৎ ইনিশিয়াল স্টেটকে আমরা অবশ্যই 0 করে নিতে হবে। আমি এখানে 0 করে নিয়েছি সবগুলোকে। এরপরে কি ক্যালকুলেট H1 ক্যালকুলেশন করব, এই যে ক্যালকুলেশনটা, তা আমরা একটু ভেঙে ভেঙে করি। প্রথমে হচ্ছে আমরা এই পার্টটুকু ক্যালকুলেশন করি, এরপরে এই পার্টটুকু করি, দেন সবগুলোকে যোগ করে দিয়ে tan h অ্যাপ্লাই করলে খুব ইজি হবে, তাই না? তা আমি বলবো যে আপনারা একটু ভেঙে ভেঙে করবেন, যদি এক্সামে এই ম্যাথটা আসে তাহলে আপনাদের ভুল হওয়ার পসিবিলিটিস কম থাকবে। তখন কথা হচ্ছে আমরা 3টা 0 কেন নিলাম? কারণ দেখেন আমাদের যে মানটা কোশ্চেনে এতে দেওয়া আছে, এই যে WHH এর ক্ষেত্রে দেখেন এখানে 3টা করে দেওয়া আছে, তাই না? 3/3 ম্যাট্রিক্স, এই জন্য হচ্ছে আমরা 3টা 0 নিয়েছি। যদি 4/4 ম্যাট্রিক্স হতো সেক্ষেত্রে আমরা 4টা 0 নিতাম। ক্লিয়ার? যেহেতু 3/3 সেজন্য আমরা 3টা 0 নিয়েছি। তো দেখেন এটা কী আকারে আছে, এখানে গুণ আকারে, এই যে মাঝখানে ইন্টু সাইন, তো গুণ আকারে থাকার ফলে দেখেন আমাদের এই যে ম্যাট্রিক্সটা মান কোশ্চেনে দেওয়া আছে WHH এর জন্য, আর WH0 তো H0 তো 0, যদি আমরা গুণ করি তাহলে 0-এর সঙ্গে যাই গুণ করে এখানে 0 হয়ে যাচ্ছে, তাহলে আলটিমেট রেজাল্ট এই অংশটুকুর জন্য, অর্থাৎ এই অংশটুকুর জন্য আলটিমেট রেজাল্ট কত হচ্ছে 0, তাই না? তো এই পার্টটা ক্যালকুলেশন করা হয়ে গেল, এবার হচ্ছে এই পার্টটা ক্যালকুলেশন করতে হবে। এখন দেখেন WXH এর মান কোশ্চেনে দেওয়া আছে, এই যে দেখেন কোশ্চেনে দেওয়া আছে WXH এর মান, আর হচ্ছে X1 এর মান। X1 এর মান কোথায় পাবো? X1 এর মান দেখেন আমাদের এই যে কোশ্চেনে যেটা দেওয়া আছে 1000, এটাকে আমরা এখানে লিখে নিয়েছি। ক্লিয়ার? এবার কাজ কি? এবার কাজ হচ্ছে সিম্পলি গুণ করা, ম্যাট্রিক্স গুণ। 0.2 ইন্টু 1 প্লাস 0.1 ইন্টু 0 প্লাস 0.4 ইন্টু 0 প্লাস 0.3 ইন্টু 0। ক্লিয়ার? অর্থাৎ ফার্স্ট রো এই কলামটা, সেকেন্ড রো এই কলামটা, থার্ড রো এই কলামটা, এরকমভাবে ক্যালকুলেশন করতে হবে। তাহলে 0.5 ইন্টু 1, 0.2 ইন্টু 0, 0.3 ইন্টু 0, 0.1 ইন্টু 0, আবার 0.3 ইন্টু 1 প্লাস 0.5 ইন্টু 0 প্লাস 0.2 ইন্টু 0 প্লাস 0.1 ইন্টু 0। এখানে আমরা লিখে দিয়েছি। ক্যালকুলেশন করে দেখেন কী হচ্ছে, এই পার্টটা যদি বাদ দিই দেখেন এখানেও 0 0 0 0 0 0 0 0 0, তাহলে কী হচ্ছে আমাদের সব 0-এর সঙ্গে জায়গার উপরে 0-ই আসে, তাই না? তাহলে আমরা এই পার্টটাকে স্কিপ করে জাস্ট এই দুটো দেখতে পারি খুব ইজিলি। কারণ দেখেন 0.2 ইন্টু 1 0.2, 0.5 ইন্টু 1 0.5, 0.3 ইন্টু 1 0.3। মানে আমি জাস্ট শর্টকাট টেকনিক দেখাচ্ছি, যাতে আমরা পরীক্ষায় মানে অঙ্কটা করতে একটু তাড়াতাড়ি সুবিধা হয়। আমি এই মানগুলো লিখে নিয়েছি। এখন দেখেন আমাদের কাজ কি, H1 এর জন্য
আমরা এই মানটা পেয়ে গেলাম WHH ইন্টু H0, এখানে পেয়ে গেলাম 0 0, সবগুলোর মান 0। WXH ইন্টু X1, এটার মানটাও এখানে পেয়ে গেলাম 0.2, 0.5, 0.3, এই যে, ঠিক আছে। আর এখানে বায়াসের মান দেখেন আমাদের কোশ্চেনে দেওয়া আছে, এই দেখেন 0.1, 0.2, 0.3। তাহলে এখন দেখেন আমরা সবগুলোর মান পেয়ে গেছি, তাহলে আমরা প্রথমে কী করতে পারি, এগুলো যোগ করে ফেলতে পারি, তাই না? দেখেন আমি সেটাই করেছি। প্রথমে আমি এই যে এই মানটা WHH ইন্টু H0, এই মানটা এখানে লিখে নিয়েছি, ক্লিয়ার। প্লাস কেন দিলাম, এই সূত্রের প্লাস। আবার WXH ইন্টু X1, অর্থাৎ এই যে এই মানটা XT1 বা X1 চাই বলেন, এখানে সেম কথাই, এই মানটা এখানে লিখে নিয়েছি, এই যে লিখে নিয়েছি। আর বায়াসের মান তো কোশ্চেনে দেওয়া, একটুকে দেখালাম, এটাও লিখে নিয়েছি। জাস্ট যোগ করলে এখন কি আসবে, সিম্পলি যোগ, 0 প্লাস 0.2 প্লাস 0.1, 0 প্লাস 0.5 প্লাস 0.2, 0 প্লাস 0.3 প্লাস 0.3, যোগ করলে আমাদের কী আসছে 0.3, 0.7, 0.6। এখন কী করতে হবে আমাদের, এই যে tan h, এটাকে ক্যালকুলেশন করতে হবে। সেটা সূত্র আমরা দেখে আসছি, এই যে সূত্রটা আমরা দেখে আসছিলাম tan h এর, যে e টু দি পাওয়ার x বা z, যেটাই মনে করেন, এক্সে লিখেছিলাম, এখানে z লিখেছি, সেম কথা। e টু দি পাওয়ার z মাইনাস e টু দি পাওয়ার মাইনাস z, e টু দি পাওয়ার z প্লাস e টু দি পাওয়ার মাইনাস z, এই যে জাস্ট এই সূত্রটা, এখানে x লিখেছিলাম, এখানে জাস্ট আমি z লিখেছি, অন্য কোনো পার্থক্য নেই। আপনারা x, z, y আপনারা যেটা খুশি লিখতে পারেন। এরপরে কাজ কি দেখেন, আমরা আমাদের এখানে কতগুলো মান পেয়েছিলাম, 3টা, 0.3, 0.7, 0.6, তিনটার জন্যই আলাদাভাবে ক্যালকুলেশন করতে হবে। প্রথমে আমরা 0.3 জন্য ক্যালকুলেশন করছি, তাহলে শুধু 0-এর জায়গায় 0.3 বসবে, তাহলে e টু দি পাওয়ার 0.3 সূত্রের মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 0.3, ঠিক আছে। এরপরে কি e টু দি পাওয়ার z, অর্থাৎ e টু দি পাওয়ার 0.3 প্লাস e টু দি পাওয়ার মাইনাস এই সূত্রের মাইনাস z, তাহলে মাইনাস 0.3, যেটা ক্যালকুলেশন করলে কত আসছে 0.2913, ক্লিয়ার। এরপরে কি এরপরে হচ্ছে 0.7 ছিল, এই যে দেখেন 0.3-র জন্য হয়ে গেল 0.7, tan h 0.7, তাহলে এখন যেটা যায় কী বসবে 0.7 বসবে সিমিলার ওয়েতে, তাহলে e টু দি পাওয়ার 0.7 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 0.7, e টু দি পাওয়ার 0.7 প্লাস e টু দি পাওয়ার মাইনাস 0.7, এটা ক্যালকুলেশন করলে কত আসছে 0.6044। তাহলে বাকি আছে কোনটা, বাকি আছে 0.3 হয়ে গেল, 0.7 হয়ে গেল, এখন হচ্ছে বাকি আছে একটা, সেটা হচ্ছে 0.6, তাই না? তো দেখেন এখানে আমরা 0.6-এর জন্য ক্যালকুলেশন করছি আবার সিমিলার ওয়েতে, তাহলে এখানে e টু দি পাওয়ার 0 যায় কী হবে 0.6, তাহলে e টু দি পাওয়ার 0 যায় 0.6 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 0.6, e টু দি পাওয়ার 0.6 প্লাস e টু দি পাওয়ার মাইনাস 0.6, এটা ক্যালকুলেশন করলে আসছে 0.5370। তাহলে h মানের জন্য আমরা tan h এর মান এটার ক্ষেত্রে কত বললাম, মানে 0.3, 0.7, 0.6, তিনটার জন্য ক্যালকুলেশন করেছি। দেখেন এই 0.3, 0.7, 0.6, তিনটার জন্য যদি tan h ক্যালকুলেশন করি, তাহলে h মানের জন্য আমরা মান পেয়ে যাচ্ছি কত, যেখান থেকে 0.29, 0.60 আর 0.53, এই যে 0.29, 0.60, 0.537 যেহেতু ছিল সেই জন্য এখানে আমি 54 লিখেছি। জাস্ট এটাই হয়ে গেল আমাদের হিডেন লেয়ার 1-এর জন্য তার আউটপুট বা তার মেমোরিটা সেভ থাকবে এই অংশটুকু, ক্লিয়ার। এখন আমরা কি করব, আমরা স্টেপ 2-তে যাব এবং H2 অর্থাৎ হিডেন লেয়ার 2-র জন্য ক্যালকুলেশন করব, সেই সাথে আমরা একসাথে আমাদের যে আউটপুটটা অর্থাৎ y এটাকেও ক্যালকুলেশন করব। এখন কথা হচ্ছে যে আমরা হিডেন লেয়ার 2-র সাথে কেন আউটপুট 2 ক্যালকুলেশন করব, সেই কারণটা হচ্ছে দেখেন আমরা যদি কোশ্চেনটা একবার দেখাই, এই যে এটা তো কোশ্চেনটা। এখন দেখেন আমাদের আউটপুট যেই ইয়েটা সেটা কোন জায়গায় আছে, এই জায়গাটাই, এটা হচ্ছে আমাদের হিডেন লেয়ার 2, তাই না? এটা 1, এটা 2, এই জন্য আমরা এই বরাবর এসে আউটপুটটা ক্যালকুলেশন করবো। যদি এটা আমাদের এখানে থাকতো তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করে এসে আবার এখানে হিডেন লেয়ার ক্যালকুলেশন করে তারপর আউটপুট ক্যালকুলেশন করতে হতো। অর্থাৎ আউটপুটটা যে জায়গাটায় থাকবে আমাদেরকে সেই হিডেন লেয়ার পর্যন্ত যেয়ে তারপর আউটপুটটাকে ক্যালকুলেশন করতে হবে। যদি আমাদের আউটপুটটা এখানে থাকতো তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলাম H1, ক্যালকুলেশন করার পরে আমরা আউটপুট ক্যালকুলেশন করতে পারতাম। যেহেতু এখানে নাই, হিডেন লেয়ার 2-তে আউটপুট আছে, তাহলে আমরা হিডেন লেয়ার 2টাও ক্যালকুলেশন করে তারপর আমাদের আউটপুটটা ক্যালকুলেশন করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আউটপুটটা আপনারা কোন জায়গায় ক্যালকুলেট করবেন। আবার এখন সিমিলার ওয়েতে হিডেন লেয়ার 2-র জন্য আমরা ক্যালকুলেশন করব, যেরকমভাবে আমরা হিডেন লেয়ার 1-এর জন্য ক্যালকুলেশন করেছিলাম। তখন হিডেন লেয়ার 2-র জন্য এখানে H2 লিখেছি, আগে ছিল H1, তো H2 লিখলাম, tan h এটা তো সূত্র WHH ইন্টু H1 প্লাস WXH ইন্টু XT2
প্লাস বি। এখন H1 কেন হলো? কারণ আমরা জানি যে প্রিভিয়াস লেয়ারের যেই আউটপুটটা সেটার আমাদের নেক্সট যেই হিডেন লেয়ার সেখানে অ্যাড হবে, তাই না? এই জন্য আমরা H1 এর মানটা এখন WHH এর সাথে নিব এবং XHT আর এটা হচ্ছে মানে আমাদের যেই ইয়েটা ইনপুটটা সেইটা প্লাস বায়াসের মান তো কোশ্চেনে দেওয়া আছে, এটার মানে কোশ্চেনে দেওয়া আছে, এটার মানে কোশ্চেনে দেওয়া আছে, এটা আর এটার মানে কোশ্চেনে দেওয়া আছে, আর হিডেন লেয়ারের মান তো আমরা জানি। তারপর আমি এখানে লিখে নিয়েছি এই যে 0.29, 0.60, 0.54, এই যে আমরা যেটা একটু ক্যালকুলেশন করলাম হিডেন লেয়ার 1 এর জন্য, এই মানটাই জাস্ট এখানে লিখে নিয়েছি। আর XT2 মান কোনটা? XT2 মানটা হচ্ছে এই যে কোশ্চেনে আমাদের সেকেন্ড যে হিডেন লেয়ারের যেই ইনপুটটা অর্থাৎ 0100, জাস্ট এটাকে আমরা এখানে লিখে নিয়েছি 0100। ক্লিয়ার? এখন কাজ কি? এখন কাজ হচ্ছে আবার সিমিলার ওয়েতে ভেঙে ভেঙে ক্যালকুলেশন করব। প্রথমে হচ্ছে এটা ক্যালকুলেশন করব, এরপর এটাকে ক্যালকুলেশন করব, পরে তিনটা একসঙ্গে যোগ করে দিব। তাহলে প্রথমে এই অংশটুকু ক্যালকুলেশন করি। WHH এর মান তো কোশ্চেনে দেওয়াই আছে, এই যে এই মানটা তো কোশ্চেনে দেওয়াই আছে। আর এখন কোনটা ক্যালকুলেশন করবো এর সাথে? আমাদের H1, তাই না? H1 এর মান তো আমরা অলরেডি জানি, প্রথম হিডেন লেয়ারের যে আউটপুটটা সেইটা। তাহলে আমি WHH এর মানটা লিখে নিলাম আর হিডেন লেয়ারের যে মানটা সেটা লিখে নিলাম। এখন জাস্ট কী করবো? ম্যাট্রিক্স গুণ। তাহলে এখন কী হবে? 0.2 ইন্টু 0.9 প্লাস 0.4 ইন্টু 0.6 প্লাস 0.3 ইন্টু 0.54, ঠিক আছে? এরপরে কি 0.3 ইন্টু 0.29 প্লাস 0.1 ইন্টু 0.060 প্লাস 0.5 ইন্টু 0.54, এরকমভাবে লাস্টের লেয়ারটার জন্য সবগুলোর জন্য ক্যালকুলেশন করে নিয়েছি। এবং ম্যাট্রিক্স গুণ করার পরে আমাদের অ্যান্সারটা কত আসছে? সবগুলো ক্যালকুলেশন করার ফলে 0.46, 0.42, 0.35। তাহলে আমরা এই অংশটুকুর জন্য তার মান পেয়ে গেলাম। এখন কি এটা ক্যালকুলেশন করবো, তাই না? WXH এর মান কোশ্চেনে দেওয়া আছে, আর এটা তো আমরা এখানে পেয়ে গেছি। আমাদের ইনপুট যেটা হিডেন লেয়ার 2 জন্য যেটা ইনপুট সেটা হচ্ছে এইটা, আমরা এখানে লিখে নিয়েছিলাম আগেই, তাই না? এখন জাস্ট এটা ক্যালকুলেশন করবো। দেখেন WXH এটার মানটা কোশ্চেনে দেওয়া আছে, আর X2 এর মানটা ওই যে আমাদের যে ইয়েটা ছিল ইনপুটটা, সেকেন্ড ইনপুটটা, এটাকে আমরা এখানে লিখে নিয়েছি, আর কিছু করিনি। ক্লিয়ার? এখন কী করবো? আবার ম্যাট্রিক্স গুণ করবো। 0.2 ইন্টু 0 প্লাস 0.1 ইন্টু 1 প্লাস 0.4 ইন্টু 0 প্লাস 0.3 ইন্টু 0। আবার কী হচ্ছে? 0.5 ইন্টু 0, 0.2 ইন্টু 1, 0.3 ইন্টু 0, 0.1 ইন্টু 0। সিমিলার ওয়েতে নিচেরটার জন্য ক্যালকুলেশন করতে হবে। এখন দেখেন এখানেও এটাও 0, এটাও 0, এটাও 0, এখানে 1 1 1, অর্থাৎ এটা ক্যালকুলেশন করতে হবে। এখানে 0 0 0 0 0 0, না 0-এর সঙ্গে যাই গুণ করে এখানে 0ই হচ্ছে, তাই না? তাহলে আমাদের কী হচ্ছে? এইটাও সম্পূর্ণ 0, এটাও সম্পূর্ণ 0, তাহলে এটা বাদ, এটাও সম্পূর্ণ 0, তাহলে এটাও বাদ। তাহলে জাস্ট কী হচ্ছে? মিডিল বরাবর যে ইয়েটা সেটার মানটা আমাদের এখানে চলে আসে, তাই না? তাহলে 0.1 ইন্টু 1 0.1, 0.2 ইন্টু 1 0.2, 0.5 ইন্টু 1 0.5। তাহলে আমরা কী পাচ্ছি? সেকেন্ড হিডেন লেয়ারের জন্য সেকেন্ড যে মানটা সেটাকে আমরা এখানে পেয়ে গেলাম, তাই না? জাস্ট এটার উপর বেস করে আপনাদের 1 যদি এখানে থাকতো তাহলে আপনাদের এই রোটা আসতো। অর্থাৎ আপনারা খেয়াল করেছেন যদি 1 এখানে থাকে তাহলে আমাদের এই রোটা আসে, যদি 1 সেকেন্ড পজিশনে থাকে আমাদের সেকেন্ড কলামটা আসে, যদি 1টা এখানে থাকে তাহলে এটা আসবে, যদি 1টা এখানে থাকে তাহলে এটা আসবে। ক্লিয়ার? বা এখানে 2টা 1 থাকে তাহলে প্রথম 2টা আসবে, মিডিলে দুটো যদি 1 থাকে তাহলে মিডিলে 2টা আসবে, এরকমভাবে। জাস্ট আপনার ক্যালকুলেশনে যাতে ইজি হয় সেজন্য জিনিসটা বলে দিলাম। ক্লিয়ার? তাহলে আমরা দেখেন এই পার্টটুকু তো এখানে ক্যালকুলেশন করলাম, আর এই পার্টটুকু এখানে ক্যালকুলেশন করা হয়ে গেল। তাহলে কী করতে হবে এখন আমাদের? H2-র জন্য এটা যোগ করে ফেলতে হবে, কারণ বায়াসের মান তো কোশ্চেনে দেওয়াই আছে। তাহলে দেখেন প্রথমে আমরা H2 tan H, এটা সূত্রে tan H এখানে আসেই, এই মানটা হচ্ছে এটা 0.46, 0.42, 0.35 এখানে লিখে নিয়েছি। প্লাস, কেন প্লাস? সূত্রের প্লাস। আবার WXH ইন্টু XT2 এটার মানটা আমরা এখানে ক্যালকুলেশন করেছি, এই যে 0.1, 0.2, 0.5। ক্লিয়ার? আর বায়াসের মান তো আমাদের কোশ্চেনে দেওয়া আছে, এই যে বায়াসের মানটা এই যে 0.1, 0.2, 0.3। তাহলে আমরা কি করলাম? আমরা হচ্ছে এখানে সবগুলো মান লিখে দিলাম, দিয়ে এখন কি করব? যোগ করব।
0.46 প্লাস 0.1 প্লাস 0.1, 0.42 প্লাস 0.2 প্লাস 0.2, এরকমভাবে যোগ করবো। করার ফলে আমরা আসতে পারবো 0.66, 0.92 আর 0.85 tan h তো আসেই। তাহলে এখন কী করতে হবে আমাদের, আবার আগের মতন tan h-কে ক্যালকুলেশন করতে হবে হিডেন লেয়ার 2-র জন্য, তাই না? তাহলে প্রথমে আমরা 0.6-এর জন্য ক্যালকুলেশন করবো tan h, এরপরে 0.92-র জন্য ক্যালকুলেশন করবো tan h, আর 0.85-এর জন্য tan h-টা ক্যালকুলেশন করবো। তার সাথে প্রথমে 0.66-এর জন্য ক্যালকুলেশন করি। সূত্র তো আমরা জানি, e টু দি পাওয়ার z মাইনাস e টু দি পাওয়ার মাইনাস z, e টু দি পাওয়ার z প্লাস e টু দি পাওয়ার মাইনাস z। আমি আরেকবার মেনশন করছি যে আমি প্রথমে যেটা দেখেছিলাম সেখানে আমি z এর জায়গায় x লিখেছিলাম, এখানে z লিখেছি। আপনারা যে কোনো অ্যালফাবেট ইউজ করতে পারেন, কোনো সমস্যা না, সূত্র ঠিক থাকলেই হয়েছে। তাহলে এখানে e টু দি পাওয়ার z এর মান কত হবে, এখানে 0.66, তাই না? প্রথমে আমরা 0.66-এর জন্য কাজ করছি, কারণ এই যে দেখেন tan h 0.66, এটার জন্য ক্যালকুলেশন করছি ফার্স্টে। e টু দি পাওয়ার 0.66 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 0.66, কারণ এখানে মাইনাস সাইনটা আছে। আবার e টু দি পাওয়ার 0.66 প্লাস e টু দি পাওয়ার মাইনাস 0.66, তো এটা ক্যালকুলেশন করলে আসে 0.57। আবার 0.92-র জন্য, অর্থাৎ 0.66 হয়ে গেল, এবার 0.92 এটার জন্য ক্যালকুলেশন করতে হবে tan h-কে। আবার tan h 0.92-র জন্য তাহলে কী হবে, e টু দি পাওয়ার জেডের জায়গায় জাস্ট 0.92 বসবে এখন। তাহলে e টু দি পাওয়ার 0.92 সূত্রের মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 0.92, আবার এখানে e টু দি পাওয়ার 92 প্লাস e টু দি পাওয়ার মাইনাস 0.92, এটা ক্যালকুলেশন করলে কত আসছে, tan h 0.92-র মান 0.73। আর বাকি আছে কোনটা, বাকি আছে হচ্ছে 0.85 tan h-এর জন্য ক্যালকুলেশন করতে হবে এখন। তাহলে 0.85-এর জন্য কী হবে, e টু দি পাওয়ার জেডের জায়গায় 0.85 বসবে। তাহলে e টু দি পাওয়ার 0.85 সূত্রের মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 0.85 ডিভাইড বাই e টু দি পাওয়ার 0.85 প্লাস e টু দি পাওয়ার মাইনাস 0.85। ক্লিয়ার? এটা ক্যালকুলেশন করলে আসছে 0.69। দেখেন h2-র জন্য আমরা tan h-এর যে মানটা, আমরা এটাই ক্যালকুলেশন করছিলাম, এই যে 0.66, 0.92, 0.85, এটাকে এখানে লিখে নিয়েছি। তো tan h অ্যাপ্লাই করার ফলে আমরা কী পেলাম, 0.66-এর জন্য পেয়েছি 0.57, এখানে লিখে দিলাম। এখানে 0.92-র জন্য পেয়েছি 0.73, এখানে লিখে নিলাম। আর এখানে হচ্ছে 0.85-এর জন্য 0.69 পেয়েছি, এই তিনটার মানই আমি এখানে লিখে নিলাম। তো এখানে আমরা হিডেন লেয়ার 2-র জন্য তার যে মানটা সেটা পেয়ে গেছি। এখন আমাদের কাজ কি, আমাদের আউটপুট ক্যালকুলেশন করতে হবে, তাই না? তা আউটপুট কেন ক্যালকুলেশন করবো, কারণ আমাদের হিডেন লেয়ার 2-তে দেখেন আউটপুটটা এখান থেকে আসছে। তাহলে আমরা h1 ক্যালকুলেশন করলাম, h2 ক্যালকুলেশন করলাম, এখন আউটপুট ক্যালকুলেশন করব। আউটপুটের ফর্মুলা তো আমরা জানি, তো এখানে আমরা আউটপুটের ফর্মুলা লিখে নিয়েছি, সফট ম্যাক্স WH/hy কেন, ওয়াইতে হচ্ছে আউটপুট, ঠিক আছে, ইন্টু h2, অর্থাৎ যেই হিডেন লেয়ার থেকে আউটপুটটা আসছে সেই হিডেন লেয়ারটা। ক্লিয়ার? তাহলে আমরা এখন এটা ক্যালকুলেশন করে নেব প্রথমে। তো আমাদের WH/y এর মান কোশ্চেনে দেওয়া আছে, এবং h2-র মান তো আমরা এখান থেকে পেয়ে গেলাম, এই যে h2-র মান এইটা, তাই না? তো জাস্ট এটা কী করবো এখন, সিম্পল ম্যাট্রিক্স গুণ, প্লাস 0.3 ইন্টু 0.57 প্লাস 0.5 ইন্টু 0.73 প্লাস 0.2 ইন্টু 0.69। ক্লিয়ার? আবার 0.6 ইন্টু 0.57 প্লাস 0.1 ইন্টু 0.73 প্লাস 0.3 ইন্টু 0.69, এরভাবে জাস্ট ম্যাট্রিক্স গুণটা আমরা করে নেব। করার ফলে আমাদের অ্যান্সারটা কত আসবে, এইটুকুর জন্য 0.67, 0.62, 0.75, 0.69, এই মানটা আমরা এটার জন্য পেয়ে গেলাম। ক্লিয়ার? দেখেন আমরা এখানে লিখে নিয়েছি এই মানটা। এরপর হচ্ছে আমাদের কী করতে হবে, সফট ম্যাক্স ক্যালকুলেশন করতে হবে। কারণ সফট ম্যাক্স ক্যালকুলেশন করার ফর্মুলা আমরা জানি এবং এখানে লিখেও রেখেছি, সেটা হচ্ছে e টু দি পাওয়ার x ডিভাইড বাই e টু দি পাওয়ার সামেশন অফ e টু দি পাওয়ার x। তাহলে আমরা প্রথমেই কী করব, e টু দি পাওয়ার x-এর জন্য মানগুলো বের করে নেব। এই সবগুলোকে আমরা মানে মানটা বের করে নেব। তাহলে e টু দি পাওয়ার 0.67, এটার জন্য মান পেয়েছে এইটা। এরপরে e টু দি পাওয়ার 0.62, এটার জন্য মান পেয়েছি এইটা। এরপর হচ্ছে e টু দি পাওয়ার 0.75, এটার জন্য মান পেয়েছি এইটা। আর e টু দি পাওয়ার 0.69, এটার জন্য মান পেয়েছি এইটা। ক্লিয়ার? তাহলে e টু দি পাওয়ার x-এর জন্য মান ক্যালকুলেশন করা হয়ে গেল। এখন হচ্ছে সামেশন অফ e টু দি পাওয়ার x। তাহলে সাম করব সবগুলোর, এই সবগুলো সাম হবে 0.95 প্লাস 0.85 প্লাস 0.21 প্লাস 1.99, ঠিক আছে? যোগ করার পরে কী হবে, 7.92 আসলো। তাহলে আমরা দেখেন e টু দি পাওয়ার x এবং সামেশন অফ e টু দি পাওয়ার x মান পেয়ে গেছি। তাহলে জাস্ট কী করতে হবে, ডিভাইড করলে আমরা সফট ম্যাক্সের মানটা পেয়ে যাব, তাই না? এখন এই জিনিসটাই আমরা আসেন ক্যালকুলেশন করি।
তাহলে প্রথমে হচ্ছে সফটম্যাক্স 0.76 এর জন্য 67 কেন হলো, এই যে প্রথম মানটা সফটম্যাক্স 0.67, তাহলে e⁻x কত পাইছি 0.67 জন্য 1.95, তাই না? এই যে 0.67 জন্য 1.95, আর আমাদের টোটাল আসছে তো 7.92, তাই না? e⁻x সামেশন অফ, জাস্ট আমরা সূত্রতে মানটা বসালাম, তাহলে আমাদের আউটপুট কত আসছে 0.25, 0.67 জন্য। আবার কী হবে, সফটম্যাক্স ক্যালকুলেশন করবো কার জন্য, 0.62 জন্য। 0.62 জন্য e⁻, 0.62 কত আসছে 1.85 ডিভাইড বাই টোটালটা, তাই না? 7.92, দেখেন এটা লিখেছি 1.85 ডিভাইড বাই 7.92, 0.62 জন্য, তাহলে পাচ্ছে করো 0.22। আবার সফটম্যাক্স ক্যালকুলেশন করার জন্য 0.75, এই যে দেখেন 0.75 জন্য, 0.75 মান কত পেয়েছি 2.11, আর টোটালকে দিয়ে ডিভাইড করতে হবে, তাই না? 7.92 দিয়ে 2.11 ডিভাইড বাই 7.92, এটা আসছে উত্তর। আবার লাস্টে কোনটা আছে 0.69, এই যে 0.69 সফটম্যাক্স, এটা ক্যালকুলেশন করতে হবে। তাহলে 0.69 জন্য কত আসছে, এখানে আসছে 1.99, আর টোটালটা দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে 1.99 ডিভাইড বাই 7.92 দেওয়ার পরে আমাদের অ্যান্সার আসছে এইটা। তাহলে সবগুলোর জন্য অ্যান্সার পেয়ে গেছি। তাহলে আমাদের আউটপুট কী আসছে 0.25, 0.22, 0.27, 0.25। এখন দেখেন আমাদের তাহলে পরবর্তী ওয়ার্ড, অর্থাৎ পরবর্তী প্রেডিক্টেড ওয়ার্ড কী হবে, কারণ আমরা কী জানি RNN কী করে, যে আমরা একটা ইনপুট দিই, তারপর বেস করে হিডেন লেয়ারের যে ইনফরমেশন থাকে সেটাকে সে স্ক্যান করে আমাদেরকে একটা প্রেডিক্টেড আউটপুট সে দেয়। দেখেন আমাদের এখানে সর্বোচ্চ মান কোনটা, 0.25, 0.22, 0.27, 0.25, তাহলে 0.27 এটা হচ্ছে সর্বোচ্চ মান, তাই না? দেখেন এখানে এটা বলেছে দ্য হাইয়েস্ট প্রবাবিলিটি ইন দ্য আউটপুট ইজ 0.27 হুইচ করেসপন্ড টু দ্য থার্ড কোঅর্ডিনেট। থার্ড কোঅর্ডিনেট বলতে কী বোঝায়, এই যে আমাদের কোশ্চেনটা যেটা একটু ফেরত চাই, থার্ড কোঅর্ডিনেট করে, এটা ফার্স্ট কোঅর্ডিনেট, এটা সেকেন্ড, এটা থার্ড, অর্থাৎ DL, এটাকে সে এখন শো করবে, তাই না? এই যে থার্ড কোঅর্ডিনেট মোস্ট লাইকলি প্রেডিক্ট দ্য থার্ড ওয়ার্ড হুইচ করেসপন্ড টু DL ইন দ্য সিকোয়েন্স, অর্থাৎ এই যে সিকোয়েন্সটা ছিল AL, তারপরে হচ্ছে ML, DL আর NLP, এটা একটা সিকোয়েন্স না? এই সিকোয়েন্সে সে কী করবে, থার্ড ওয়ার্ডটা অর্থাৎ AL, ML, DL এর মধ্যে আর NLPর মধ্যে সে DLটাকে চুজ করবে, কারণ এখানে সর্বোচ্চ মানটা দেখেন থার্ড পজিশনে আছে। এই যে সর্বোচ্চ মানটা থার্ড পজিশনে থাকার কারণে সে থার্ড ওয়ার্ডটা সিলেক্ট করবে। যদি সেটা এই সর্বোচ্চ ওয়ার্ডটা সেকেন্ড পজিশনে থাকলে সেকেন্ড ওয়ার্ডকে মানে প্রেডিক্ট করতো, বা থার্ড পজিশনে আসলে থার্ড ওয়ার্ডকে প্রেডিক্ট করছে, ফোর্থ পজিশনে থাকলে ফোর্থ ওয়ার্ডকে প্রেডিক্ট করবে। এরকম যেই পজিশনে ওই সর্বোচ্চ মানটা থাকবে সেই পজিশনটাকে সে পরবর্তী নেক্সট ওয়ার্ড হিসেবে প্রেডিক্ট করবে। এবং এটা তো আমরা বুঝতেই পারছি কোশ্চেন থেকে, থার্ড ওয়ার্ড হচ্ছে এইটা, যদি সেকেন্ড ওয়ার্ড সর্বোচ্চ হতো তাহলে এটা হতো, যদি ফোর্থ ওয়ার্ড সর্বোচ্চ হতো তাহলে এটা হতো, এই যে NLP, ফোর্থ হলে এটা, থার্ড হলে এটা, সেকেন্ড হলে এটা, ফার্স্ট হলে এটা, যেটাই সর্বোচ্চ আসতো সেটাই হতো। যেহেতু আমাদের DLটা তো থার্ড পজিশনটা সর্বোচ্চ আসছে এখানে সেজন্য হচ্ছে আমরা DLকে আমাদের নেক্সট ওয়ার্ড হিসেবে প্রেডিক্ট করছে RNN যে মডেলটা, সেইটা। তো হোপফুলি আপনারা এই ম্যাপটা বুঝতে পেরেছেন। আমি চেষ্টা করছি স্টেপ বাই স্টেপ ভেঙে আপনাদেরকে এক্সপ্লেন করার জন্য এবং সহজভাবে বোঝানোর ট্রাই করেছি। তারপর যদি কারো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তা আজকে মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা দেখব RNN এর ফিচার এক্সট্রাকশন, ওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের এক্সামের জন্য। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।